আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার এক নিঃসঙ্গ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত বাড়ি। বাইরে থেকে দেখে মনে হবে যেন অনেক বছর ধরে কেউ পা রাখেনি সেখানে। তবে কিছুদিন আগেই এই বাড়িতে ঘটেছিল একের পর এক রহস্যময় মৃত্যু। কিভাবে মানুষগুলো মারা গেছে তার কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পায়নি তদন্তকারীরা। এই ঘটনার কিছুদিন পর একটি পরিচ্ছন্নতা কর্মী কোম্পানি থেকে দুই বন্ধুকে পাঠিয়ে দেয় এই বাড়ি পরিষ্কার করার জন্য। কিন্তু তারা জানতো না কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের জন্য অপেক্ষা করে আছে। বাড়িতে পা রাখার পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ছায়ার মতো কিছু অনুসরণ করে তাদের। দেয়ালের ফাটল থেকে যেন ফিসফিস করে কেউ তাদের ডাকছে। আর সময়ের সাথে সাথে সেই দুই বন্ধু হারিয়ে যেতে থাকে এক ভয়ানক গোলকধাঁধার ভিতরে। তারা বুঝতে পারে এই বাড়ি কেবল ইট পাথরের নয়, এ যেন একটা জীবন্ত ফাঁদ যা একবার কাউকে গ্রহণ করলে আর ফিরে যেতে দেয় না। এই বাড়িতে কি এমন রহস্য লুকিয়ে আছে? কেন এই বাড়িতে প্রবেশ করে সে আর কখনো ফিরে যেতে পারে না? এটা কি কোনো অলৌকিক ঘটনা নাকি মৃতদের কোনো অদেখা অভিশাপ? সেটা আজকের গল্পে জানতে পারবেন। শুধু এইটুকুই বলবো, এই গল্পটা আপনাকে ভাবাতে বাধ্য করবে যে কি দেখলাম এতক্ষণ। তো গল্পে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘটনার শুরুতেই কোরআনে একটা আয়াত শোনানো হয়। এরপরই ঘরের মধ্যে আমরা একটা মেয়েকে দেখতে পারি যার শরীর ছিল একদম রক্তে ভেজা। সে অনেক ভয় পাচ্ছিল। দেখা যায় কেউ একজন তাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। আসলে এটা একটা মানুষরূপী শয়তান ছিল, আর তৎক্ষণাৎ সেটা সে মেয়েকে মেরে ফেলে। এটা হচ্ছে বাফোমেট শয়তানের মুখোশ। এটা যারা পরে তারা শয়তানের অর্থাৎ দাজ্জালের অনুসারী হয়। এখানে এই ছেলেটা এইসব কিছু স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। এরপর দেখা যায় দুইজন বন্ধু গাড়ি করে কোথাও একটা যাচ্ছে। একজনের নাম মিরুল, আরেকজনের নাম ছিল ফেন্ডি। এখানে তাদের কথা শুনে জানা যায় তারা পুলিশের হয়ে ক্লিনিং এর কাজ করে, অর্থাৎ যে কোনো জায়গায় যদি ক্রাইম হয় তাহলে সেই জায়গাটার তদন্তের পর সেটা তারা পরিষ্কার করার কাজ করে থাকে। আজকেও তারা সেই রকম কোনো একটা জায়গাতে যাচ্ছিল, কিন্তু যে জায়গায় তারা যাচ্ছে সে জায়গার ফাইলটা ফেন্ডি অফিসে রেখে এসেছে, যেখানে সবকিছু ডিটেল ছিল। ফেন্ডি সেখানে বলছিল সমস্যা নেই, আমার তো অ্যাড্রেস মনে আছে। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায়। মিরুল টায়ার চেঞ্জ করছিল, তখন ফেন্ডি তাকে জিজ্ঞেস করে তোমার তো একটা ছোট ভাই ছিল যেটা তোমার সাথে যমজ জন্ম নিয়েছিল, সে এখন কোথায়? মিরুল তখন বলে আমি যখন একদম ছোট তখন থেকেই আর তাকে দেখতে পাইনি। আমি যখন আমার ভাইয়ের কথা মাকে জিজ্ঞেস করতাম সে আমাকে বলতেন সে হারিয়ে গিয়েছে। সে আমার মতো এখনো দেখতে আছে কিনা তাও আমি জানি না, তবে তার নাম ছিল লোকমান। তখন সেখানে একটা লাল গাড়িতে করে একটা দম্পতি আসে আর গাড়িটা এখানে থামায়। সেখান থেকে একটা লোক নেমে এসে বলে এখানে কি হয়েছে? তারা বলে আমাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গিয়েছে। লোকটি তখন বলে তোমরা চাইলে কিন্তু আমার গাড়িতে আসতে পারো। তখন তারা বলে আমাদের টায়ারটা প্রায় ঠিকই করে ফেলেছি, সাহায্য করতে চাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তখন সেই ব্যক্তি তাদেরকে বলে তোমরা যেখানে যাচ্ছ সেই জায়গাটা একটু ভিন্ন রকম, দেখে শুনে চলাফেরা করো। এটা বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। আসলে এখানে লোকটির সাথে তার স্ত্রীও ছিল, যাকে এখানে দেখানো হয় না। কিন্তু কেন সেটা গল্পের শেষে জানা যাবে। এদিকে দেখা যায় তারাও সেই বাড়িতে গিয়ে পৌঁছায়। এখানে আসার পর মিরুল ফেন্ডিকে বলে আমার এসব দেখে কেমন একটা দেজাবুর মতো ফিলিংস হচ্ছে, অর্থাৎ এটা একটা এমন ফিলিংস যে আপনি নতুন কোন একটা জায়গায় গেলেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনি এর আগেও এখানে অনেকবার এসেছেন। আর মিরুলের সাথে বিষয়টা এমনই ঘটছে, তার মনে হচ্ছে সে এখানে এর আগেও কোনোদিন এসেছে। সেখানে সে একটা বাচ্চা মেয়েকে দেখতে পারে, কিন্তু সেটা আবার আচমকা সেখান থেকে গায়েব হয়ে যায়। তারা সেখানে সেই ঘরের ভিতরে যাওয়ার পর বুঝতে পারে যে এখানে ইলেকট্রিসিটি নেই। যেহেতু কিছুই করার নেই তাই এইভাবে তারা বাড়িতে এক্সপ্লোর করতে থাকে। ফেন্ডি চলে যে উপরের তালাতে আর মেরুল নিচের তালাতে ক্রাইম সাইট দেখছিল, মানে যেখানে মানুষ মারা গিয়েছিল। সে একটা ঘরে গিয়ে দেখতে পায় সেখানে ফ্লোরের মধ্যে অনেক পোকা পড়ে আছে, যেখানে পোকাগুলো জন্ম নিয়েছে সেই লাশের রক্ত থেকে। তখন তার মনে হয় বাহিরে একটা শব্দ হয়েছে। সে তখন ওইদিকে চলে যায়। সে রান্নাঘরে গিয়ে বিদ্যুৎ ঠিক করার চেষ্টা করছে, কিন্তু ঠিক হচ্ছে না। অন্যদিকে ফেন্ডি এসে মিরুলকে বলে সে উপরের তলাতেও একটা ক্রাইম সাইট দেখতে পেয়েছে। এটা শুনে মিরুল অবাক হয়ে যায়। সে বলে একটা বাড়িতে কতজনের মৃত্যু হয়েছে? আসলে তারা ভালো করে জানে না এখানে কতগুলো মৃত্যু হয়েছে, কেননা আসার সময় ফেন্ডি এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ফাইলটা নিয়ে আসতে ভুলে গিয়েছে। তারা যখন উপরের তলাতে সেই রুমে গিয়ে পৌঁছায় যেখানে কারো মৃত্যু হয়েছিল, সেখানে ফ্লোরে এখনো রক্ত পড়ে আছে। মিরুল সেটার ছবি তুলছিল। সে ফেন্ডিকে বলে তুমি আরো অন্যান্য রুমে গিয়ে দেখো এমন আরো কিছু আছে কিনা। ফেন্ডি যখন অন্যান্য রুমগুলো দেখছিল তখন সে একটা রুম খুঁজে পায়। সে অনেক চেষ্টা করে রুমটা খোলার জন্য, কিন্তু সে খুলতে পারছিল না। সেই রুমের চাবির ছিদ্র দিয়ে যখন ভিতরের দৃশ্যটা দেখার চেষ্টা করে সে ঘরের ভিতরে কিছু একটা দেখে।
আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে তখনই ঘরের দরজাটা আপনা আপনি খুলে যায়। এদিকে মিরল সেই ঘরে থাকার সময় খাটের নিচে কিছু একটা পড়ে থাকতে দেখে। ওই জিনিসটা উঠিয়ে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কেননা সেটা ছিল একটা মানুষের কাটা আঙ্গুল। এটা দেখে সে ভয়ে সেটাকে ফেলে দেয়। তখন ফেন্ডির একটা আওয়াজ আসে, ওই দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকাতেই সে দেখতে পারে কাটা আঙ্গুলটি আর সেখানে নেই। কিন্তু সেটা কোথায় গেল? মিরল তখন চলে যায় ফেন্ডির কাছে। ফেন্ডি তখন সেই রুমে তাকে আরেকটা ক্রাইম সিন দেখায়, একটা ফাঁসির দড়ি। দেখে মনে হচ্ছে এখানে অবশ্যই কেউ ফাঁস নিয়েছে। তখন ফেন্ডির মনে হতে থাকে সে সত্যি ভুল করেছে এই বাড়ির ডিটেলস ফাইলটা সাথে নিয়ে না আসার কারণে। মিরল সেখানে বলছিল তার আর এখানে ভালো লাগছে না, যত দ্রুত সম্ভব তারা এগুলা পরিষ্কার করে এখান থেকে বের হয়ে যাবে। এদিকে দেখা যায় সে ছোট্ট মেয়েটাকে, যাকে মিরল বাড়িতে ঢোকার সময় দেখেছিল। সে তার দাদিমার কাছে গিয়ে বলে, দাদিমা, ওই বাড়িতে 2টা লোক এসেছে। এই কথা শুনে এই বৃদ্ধ মহিলাটি অনেক চিন্তিত হয়ে যায়। মহিলাকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক ভয় পেয়ে গেছে। এদিকে তারা দুজন মিলে ক্লিনিং এর কাজ শুরু করে দিয়েছে। হঠাৎ করে মিরল কিছু আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে একটা রুমের দিকে যেতে শুরু করে, কিন্তু তার পিছনে কোনো একটা মেয়ের অবয়বকে দেখা যায়। আর অন্যদিকে একটা শায়েখ অর্থাৎ হুজুর, যে কোরআন তেলাওয়াত করছিল, আর তার ফোনে সেই বৃদ্ধ মহিলাটি কল দিচ্ছে। মহিলাটির নাম ছিল লায়লা। এদিকে তারা দুইজন কাজের মধ্যে ছোট একটা ব্রেক নেয়। কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর দুজন আলাদা আলাদা ক্রাইম সাইটে চলে যায়। এরপর তারা দুইজন দুই দিকে পরিষ্কার করতে শুরু করে। ফেন্ডি যখন কাজ করে মেরুলের কাছে আসছিল, ঠিক তখনই তার পায়ে একটা কার্পেটের মধ্যে আটকে যায়। সে তখন সেই কার্পেটটা তুলে দেখতে পারে সেখানে একটা পেন্টাগ্রাম আঁকা, আর এরকম পেন্টাগ্রাম বানিয়ে রিচুয়াল করা হয়। এটা দেখে তার একটু অদ্ভুত লাগে। তখন ওই ঘরে থাকা একটা আলমারি সে খুলে ফেলে, যার ভিতরে দেখতে পায় যে শয়তানের সব রকম সিম্বল, মুখোশ ইত্যাদি জিনিসপত্র রয়েছে। সেখানে সে একটা বক্স পায়। বক্সটা খোলার পর ভিতর থেকে অনেক কিছুই বের হয়ে আসে, যেগুলা সরাসরি বাফোমেট শয়তানের উপাসনার জিনিসপত্র। সেখানে সে একটা বই দেখতে পায়, যেটা ভালো করে প্লাস্টিকে মোড়ানো ছিল। তাও সে বইটা খুলে, এবং বইটা দেখতে তার অদ্ভুত লাগতে শুরু করে। যখন সে বইটা খুলতে যাবে, তখন সে বই থেকে কিছু একটা লেগে তার হাত কেটে যায়, আর রক্তের একটা ফোঁটা বইয়ে থাকা একটা কঙ্কালের মুখের মধ্যে গিয়ে পড়ে। আর এটা হওয়ার সাথে সাথেই বইটা খুলে যায়। আর এই ঘটনায় বোঝা যায় যে এই বই রক্ত ছাড়া খুলে না। সে বই খুলে দেখতে পায় বইয়ের ভিতরে সব অদ্ভুত আর ভয়ানক ছবি আঁকানো, আর সেখানে অনেক মন্ত্র লেখা রয়েছে। সে বইটা মনোযোগ দিয়ে দেখছিল, কিন্তু হঠাৎ করে সেই বইয়ে থাকা একটা শব্দ উচ্চারণ করে ফেলে, আর এটা বলার সাথে সাথেই সেখানে অনেক জোরে বাতাস বইতে শুরু করে। আবহাওয়ার পরিবর্তন দেখা যায়, আর ঘরের দরজা হঠাৎ করেই খুলে যায়। এইসব দেখে মনে হচ্ছে বাড়ির ভিতরে কোনো অশুভ শক্তি ঢুকে গেছে। এই শব্দ শুনে মিরুল চলে যায় ফ্রেন্ডের কাছে, কিন্তু এখানে তার সাথে কি ঘটেছে এটা সে মিরুলকে বলে না। তারা নিচে এসে দেখতে পায় যে সদর দরজাটা খোলা। তারা বেশি কিছু না ভেবে দরজাটা লাগিয়ে যখন উপরে উঠতে যাবে, তখন দেখতে পারে যে জায়গাটা তারা পরিষ্কার করেছিল, অর্থাৎ যে ক্রাইম সাইটটা তারা মাত্র পরিষ্কার করেছে, সেটা আবারও আগের মতোই হয়ে গিয়েছে। সেখানে মিরুল সেই রিচুয়ালের পেন্টাগ্রামও দেখে ফেলে, আর সে বুঝে যায় এই জায়গাটা অনেক বিপজ্জনক। তখন তারা দৌড়ে বাড়ি থেকে বের হতে যায়। যখন দরজা খোলার জন্য দরজার হাতল স্পর্শ করে, সাথে সাথে সেটা আগুনের চেয়ে গরম হয়ে তাদের হাত পুড়ে যায়। জানলা খুলতে গিয়েও সেই একই অবস্থা, বাড়ির সব লোহা আগুনের মতো গরম হয়ে গিয়েছে। তখন মিরুল ফ্রেন্ডের উপর অনেক রেগে যায়। মিরুল বলে, তুমি এতটা বোকা কিভাবে হতে পারো? তুমি দেখেছো এই বই এর সবগুলো জিনিস শয়তানের সাথে জড়িত। তুমি কেন এগুলো স্পর্শ করতে গেলা? কেন এগুলো ধরতে গেলা তুমি? ফেন্ডি বলে, আরে আমি কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ঘটে গিয়েছে। মেরুল জিজ্ঞেস করে, তুমি কি সেই বই থেকে কিছু পড়েছিলে? ফেন্ডি বলে, আমি শুধু একটা শব্দ পড়েছিলাম, আর সেখান থেকে এই সব কিছু শুরু। এখন তো আর ঝগড়া করে লাভ হবে না। তাই তারা দুজনেই শান্ত হয়, বসে ভাবতে থাকে এখন কি করবে তারা। সেখানে ফেন্ডি বলে যে তার মনে হয় ওই বইয়ের মধ্যে এমন কিছু আছে যেটা পড়লে হয়তো এ বাড়ি থেকে তারা বের হতে পারবে। কিন্তু মিরুল বলে, ওই বইয়ের একটা শব্দ পড়ার কারণে আজকে আমরা এই বাড়ি থেকে বের হতে পারছি না, আর সেই বইটা কি আমাদের আবার পড়া ঠিক হবে? এদিকে সেই বৃদ্ধ মহিলা লায়লা সে হুজুরের কাছে গিয়েছে। তার কাছে বলছে, শাইখ আবারও সেই বাড়িতে সমস্যা হতে শুরু করেছে। আসলে সেই বাড়িটা আগে থেকেই অভিশপ্ত ছিল, আর সেটা তার প্রতিবেশীরা ভালো করে জানতো। বৃদ্ধার কথা শুনে হুজুর রেডি হতে থাকে, হয়তো সে কিছু একটা করবে। এদিকে মেরুল সেই বইয়ের মধ্যে খুঁজতে থাকে এই বাড়ি থেকে বের হওয়ার মন্ত্র, আর সে এমন কিছু একটা পেয়েও যায় যেখানে লেখা ছিল এই বাড়ি থেকে বের হতে হলে সেই পেন্টাগ্রামের ভিতর বসতে হবে আর রিচুয়াল করতে হবে। এরপর ফেন্ডি
সেখানে বসে। আর সেই বইয়ের মধ্যে আরো লেখা ছিল সেখানে থাকা মন্ত্রগুলো পড়ে একটা কাচের বাটিতে রক্ত লাগিয়ে সেটা ঘোরাতে হবে, যেটা ঘোরা থামলেই তারা এই বাড়ি থেকে বের হতে পারবে। এরপর ফেন্ডি তার নিজের রক্ত লাগায় সেই কাচের প্লেটের মধ্যে, আর সেই শয়তানের বই নিয়ে সেটা পড়তে শুরু করে। মন্ত্র যেহেতু তারা কেউ জানতো না, তাই বইয়ের মধ্যে সবগুলো মন্ত্রই তারা পড়তে থাকে। ফেন্ডি একের পর এক শব্দ উচ্চারণ করেই যাচ্ছে, আর এতে করে বাহির থেকে কিছু একটা বাড়ির ভিতরে ঢুকে পড়েছে দরজা খুলে। ঠিক তখনই এক নজরে ফেন্ডি রুমের বাইরে সেই মেয়েকে দেখতে পায়, যে মেয়েটাকে গল্পের শুরুতে দেখা গিয়েছিল রক্তাক্ত অবস্থায়। আর সেই মেয়েটা এখনো ভয় পাচ্ছিল কাউকে দেখে। তখন মিরর সেখানে আরেকটা মহিলাকে দেখতে পারে, যে লাল কাপড় পরেছিল, তার চোখ দিয়ে রক্ত ঝরছে। সে একটা চাকু নিয়ে তাকে মারতে আসে। তখন ফেন্ডি দেরি না করে সেই কাচের প্লেটটা পেন্টাগ্রামের ভিতরে ঘোরাতে শুরু করে। ভাগ্য ভালো হওয়ার কারণে সেই লাল কাপড় পরা মেয়েটি মিররের কিছু করার আগে প্লেটটা ঘোরা থেমে যায়, আর তখন তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের দুজনেই জ্ঞান ফিরে আসে। তাদের মনে হচ্ছিল এবার হয়তো তারা এই বাড়ি থেকে মুক্তি পাবে, কিন্তু যখনই তারা ঘরের দরজাটা খুলে তারা বাহিরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কেননা তারা চলে গিয়েছিল অন্য এক জগতে, যেখানে বাড়ির বাইরে ছিল শুধু জঙ্গল। মনে হচ্ছে তারা যেন ভিন্ন পৃথিবীতে চলে এসেছে। তারা দুজন খুব ভয় পেয়ে যায়। তারা তখন দরজাটা দ্রুত লাগিয়ে দেয়। তারা ঘরে এসে দেখতে পায় ঘরের ভিতরে যে ক্রাইম স্পট থেকে তারা লাশের ময়লাগুলো পরিষ্কার করছিল, সেখানে সেই মৃতদেহটা চলে এসেছে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতেই পারছে না তাদের সাথে এগুলা কি হচ্ছে। তারা যতবার ক্রাইম স্পটগুলো পরিষ্কার করছে ততবার ঠিক আগের মতো হয়ে যাচ্ছে। এরপর অন্য রুমে গিয়ে দেখতে পারে সেখানে রয়েছে আরেকটা মৃতদেহ। সবকিছু তখন তাদের দুজনের মাথার উপর দিয়ে যাচ্ছিল। তারা তখন আরো একটি রুমে যায়। সেখানে তারা দেখতে পায় একটা লাশ দড়িতে ঝুলছে। আবার কিছুক্ষণ পর সেটা আবার গায়েব হয়ে যায়। এই বাড়িতে যেখানে যেখানে মানুষ মারা গিয়েছিল সেই জায়গাগুলোতে আবারও তাদের মৃতদেহগুলোকে তারা দুই বন্ধু দেখতে পাচ্ছে। তারা যেমন ভয় পাচ্ছে তেমন তারা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তাদের সাথে। তারা দুজন অনেক চিন্তিত হয়ে যায়। উপর থেকে নেমে আসছিল তারা। ফেন্ডি সেখানে বলে, এগুলো কিছু না, এগুলো হয়তো আমাদের মনের ভুল, নয়তো কোনো খারাপ স্বপ্ন হবে। মিরুল তখন রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় মারে আর বলে, এবার বিশ্বাস হয়েছে এটা যে স্বপ্ন না। তারা দুজন তখন আশা ছেড়ে দেয় এই বাড়ি থেকে বের হওয়ার। তাদের মনে হয় তারা হয়তো আর কখনোই এখান থেকে বের হতে পারবে না, হয়তো এভাবে শেষ হয়ে যাবে তারা, নয়তো কোনো শয়তান তাদেরকে শেষ করে দেবে। ঠিক তখনই তারা সেখানে একটা আওয়াজ শুনতে পায়। তারা ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে পারে একটু আগেও যে ক্রাইম স্পটে লাশটাকে পড়ে থাকতে দেখেছিল সেখানে লাশটা নেই। তখন তারা বাড়ির জানলা দিয়ে বাইরে দেখতে পায় লাশগুলো বাইরে দাঁড়িয়ে আছে। তারা ভয়ে রুম থেকে বের হলেই সেখানে তাদের উপর আক্রমণ করে শয়তানের মুখোশ পরিহিত একটা ব্যক্তি, যাকে ঘটনার শুরুতেই দেখা গিয়েছিল। কিন্তু কোন রকমের ফেন্ডি সেখান থেকে চলে আসে আর অন্য একটা রুমে গিয়ে নিজেকে বন্ধ করে দেয়। কিন্তু সেখানে একটা ফাঁসি নিয়ে লোক মারা গিয়েছিল, যার লাশ দেখে ফেন্ডি সেখানে প্রচুর ভয় পাচ্ছে আর এখান থেকেও পালাচ্ছে। মিরুল নিজের যান কোন রকম বাঁচিয়ে একটা রুমে গিয়ে পালায়, আর সেখানে থাকা একটা কাচের বোতল ভেঙে আত্মরক্ষার জন্য নিজের কাছে রেখে দেয়। আর এদিকে ফেন্ডি গিয়ে লুকিয়ে পড়ে বাথরুমে। তখন সেই রক্তমাখা মেয়েটি বাথরুমের দরজায় এসে নিজের মাথা ঢুকতে শুরু করে। ফেন্ডি বাথটবের কাপড়টা সরাতেই তার সামনে সেটা এসে পড়ে, আর সে তার উপর রক্ত বমি করে দেয়। আর এই ঘটনা ঘটিয়ে সেটা অদৃশ্য হয়ে যায়। ফেন্ডি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছে তার আত্মাটা এখনই মনে হয় বের হয়ে যাবে। ফেন্ডি কোন রকম বাথরুম থেকে বের হয়ে পালাতে শুরু করে, কিন্তু সেখানেও সে এমন কিছু একটা দেখতে পায় যেটা দেখা তার একদম উচিত হয়নি। তাকে দেখে মনে হচ্ছে সে এখনই মারা যাবে। ওইদিকে মিরুল দেখতে যায় ফেন্ডি কোথায় আছে। ঠিক তখনই তার উপরে সেই শয়তানের মুখোশ পরা লোকটা আক্রমণ করে দেয়। সে একটা ছুরি মিরুলের হাতের ভিতর ঢুকিয়ে দেয়, কিন্তু মিরুলও তার হাতে থাকা ভাঙা কাচের বোতলটা দিয়ে লোকটা পেটের মধ্যে আঘাত করে, আর সেখান থেকে সে পালিয়ে যায়। কিন্তু এতে শয়তানের পূজারী লোকটা কিছুই হয় না। মিরুল উপরের দিকে আসতেই ফেন্ডিকে দেখতে পায়। সে সামনে একটা রুমে চলে যাচ্ছে। সে ফেন্ডির পিছনে গিয়ে দেখতে পারে ফেন্ডি একটা সাদা কাপড় মুড়িয়ে রেখেছে নিজের শরীরে। তখন মিরুল তার উপর থেকে পর্দাটা সরায়, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা দেখে সে তো অনেক অবাক হয়ে যায়। মিরুল যখন সেখান থেকে পালাতে যায় তার সামনে এসে পড়ে আরেকটা মৃতদেহ, যেটা দিব্যি চলাফেরা করছে। তখন পিছন থেকে ফেন্ডি তাকে ধরে নিয়ে অন্য রুমে নিজেদের আটকে ফেলে। তাদের সাথে কেন এসব ঘটছে, কি কারণে ঘটছে, এসব তারা কিছুই বুঝতে পারছে না। তারা কি আদৌ এই ঘর থেকে বের হতে পারবে কিনা তারা বুঝতেই পারছে না। এইসব সহ্য করতে না পেরে ফেন্ডি তখন বলে, আমাদের সেই বইটা পুড়িয়ে ফেলা উচিত, যেটার কারণে এসব হচ্ছে। যেহেতু ফেন্ডি সিগারেট খেত তাই তার কাছে একটা লাইটার ছিল। তখন তারা দেরি না করে সেই রিচুয়ালের রুমটাতে চলে যায়। কিন্তু মিরুল যখনই সেই কিতাব বা লাইট জ্বালানোর চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে লাইটটা জ্বলছিল না। তারা তখন ভাবে হয়তো লাইটারের সমস্যা রয়েছে, তাই তারা সিদ্ধান্ত নেয় কিচেনে গিয়ে বইটা পুড়িয়ে ফেলবে। যখন তারা এটা করতে এগোবে তখন মিরুলের নাম ধরে পিছন থেকে কেউ একজন ডাকে। সেখানে দেখা যায় ফাঁসি দেয়া লোকটা হাওয়াতে ভেসে তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তারা যখন পিছনে তাকায় সেখানে কিছুই ছিল না। তারা যখন নিচে নেমে আসে তখনই দেখতে পারে সেই রক্তমাখা মেয়েটা দেওয়ালে মাথা ঢুকছে।
তখন তারা নিচে না নেমে অন্য জায়গায় পালাতে গেলে মিরুল হঠাৎ হুচট খেয়ে নিচে পড়ে যায়। কিন্তু এখন এখানে যে ঘটনাটা ঘটে সেটাতে শুধু মিরুল না, আপনারাও অবাক হয়ে যাবেন। মিরুল উঠে দেখতে পায় সে যে জিনিসের উপর ধাক্কা খেয়ে হুচট খেয়ে পড়ে গিয়েছে সেটা আসলে ছিল ফেন্ডির নিথর দেহ। সে মরে পড়ে রয়েছে, অর্থাৎ ফেন্ডি অনেক আগেই মারা গিয়েছে। আর কিভাবে মারা গিয়েছে জানেন? ফেন্ডি পালানোর সময় যে জিনিসটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল, তখন সেখানে সেই রক্তমাখা মেয়েটা এসে ফেন্ডিকে মেরে ফেলেছিল। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না, কেননা একটু আগেও তার সাথে ছিল ফেন্ডি। সে কান্না করবে এর আগেই সে অন্য ফেন্ডির হাসি শব্দ শুনতে পায়। সে পিছনের রুমে গিয়ে দেখতে পায় ফেন্ডি ভয়াবহভাবে হাসছে। মিরুল বুঝতে পারছিল না কোনটা আসল আর কোনটা নকল। ফেন্ডি তার দিকে ঘুরে অদ্ভুতভাবে হাসি দিচ্ছিল আর বলছে সে আসল না, সে অন্য কিছু। মিরুল অনেক রেগে যায় আর ফেন্ডিকে মারতে শুরু করে, কিন্তু তাও সেটা ভয়ানক ভাবে হাসছিল। মিরুলের মনে হচ্ছে হয়তো ফেন্ডি তার সাথে দুষ্টামি করছে, কিন্তু সে তখন ভয় পেয়ে যায় যখন সে দেখতে পারে ফেন্ডিকে ঘুষি মারার পর তার মাথাটা 360 ডিগ্রি ঘুরে গিয়েছে আর তার মাথা আবারও ঠিক করে ফেলেছে। তখন সে নিজেকে বাঁচাতে দৌড়ে একটা রুমে গিয়ে কোন রকম নিজেকে আটকে ফেলে। বাহির থেকে দরজা ধাক্কাতে থাকে শয়তান ফেন্ডি। এদিকে সেই রুমের ভেতর মেরু দেখতে পায় তার পাশেই রয়েছে একটা শয়তান, কিন্তু সেটাকে সে যখন ঘুষি মারে সেটা মাটিতে লুটিয়ে পড়ে। তখন সে বুঝতে পারে যে এগুলো শয়তান না, শয়তান শুধু এখানে মৃতদেরকে ব্যবহার করছে। আর তখন তার মনে হয় যদি সে এই বডিগুলো শেষ করে দেয় তাহলে হয়তো শয়তান এর মৃতদেহকে ব্যবহার করতে পারবে না। তখন সে মৃতদেহের মাথা চাপাতি দিয়ে একদম থেতলে দেয়। সেটাকে শেষ করে সে যখন সেই বইটা হাতে নিয়ে নিচে নামে, তখন সেই রক্তমাখা মেয়েটা, অর্থাৎ এটাও একটা মৃতদেহ যাকে শয়তান কন্ট্রোল করছে, সেটা তাকে আক্রমণ করলে সেই বই দিয়ে সেই মেয়েটাকে সে একদম পিষে ফেলে। কিন্তু এতক্ষণে এত কিছু ঘটার পরেও কি আপনারা বুঝতে পেরেছেন ঘটনা কোন দিকে এগোচ্ছে? বিষয়টা কি আপনারা আন্দাজ করতে পারছেন? একটু ধৈর্য ধরুন, সে যা অপেক্ষা করছে তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সেই মেয়েকে মারার পর মিরুল কিচেনে যায় আগুন দিয়ে সেই বইটা জ্বালাতে, কিন্তু আগুন জ্বলছিল না। মিরুলের এবার ভয় থেকে বেশি রাগ হচ্ছে। তখন তার গলায় চেপে ধরে সেই শয়তানের মুখোশ পরিহিত ব্যক্তি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছেন তাদেরকে ভিডিওর শেষে এই শয়তান নিয়ে কিছু তথ্য দিব, যেটা হয়তো আপনারা আগে জানতেন না। সেই ব্যক্তিটা মিরুলের উপর ছুরি দিয়ে আঘাত করতেই যাবে, তখন মিরুল সেটা কোনোভাবে ঠেকায়। সে কোনোভাবেই পারছিল না এই লোকটার সাথে, কোনো রকমে আটকে রাখছিল শুধু ছুরিটা। তখন একটা আলোর ঝলকানি আসে, যার কারণে সেই মুখোশ পরিহিত ব্যক্তিটা শক্তি কমতে শুরু করে। তখন আয়তুল কুসরির শব্দ শুনতে পাওয়া যায়। আর এখানে দেখা যায় মিরুল আর ফেন্ডি অচেতন হয়ে সেই রিচুয়ালের রুমে পড়ে রয়েছে, যেখানে লায়লা আর সেই হুজুর এসে তাদেরকে ভালো করার চেষ্টা করছে। অর্থাৎ তারা এখানে রিচুয়াল করার পর যে অজ্ঞান হয়েছিল, এরপর তাদের আর জ্ঞান ফিরেনি। অর্থাৎ অজ্ঞান অবস্থায় তারা শয়তানের ট্র্যাপে পড়ে অন্য দুনিয়াতে চলে যায়। এখানে হুজুরের দোয়া কালামের কারণে মিরুলের জ্ঞান চলে আসে। হুজুর তখন তাকে জিজ্ঞেস করছিল যে তোমার স্বপ্নের দুনিয়াতে ফেন্ডি কোথায়, কেননা তার আত্মাকেও তো আমাকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু সেখানে তো দেখা গেছে ফেন্ডির আত্মাকে সেখানে মেরে ফেলা হয়েছে সেই জগতে। কিন্তু হুজুরের দোয়া কালামের কারণে ফেন্ডি আবারও স্বপ্ন জগতে জীবিত হয়, আর সে ওই বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। তখন সেই মুখোশ পরিহিত লোকটা ফেন্ডিকেও মিরুলের মতো একইভাবে মারতে শুরু করে। একেবারে যখন সে শেষ করে দেবে, তখনই সেই স্থানে উপস্থিত হয় লায়লা আর শায়েখ হুজুর। সেখানে তারা আয়তুল কুসরি তেলাওয়াত করতে থাকে, যার কারণে সেই মুখোশ পরিহিত ব্যক্তিটা দুর্বল হতে থাকে। সেই সুযোগে ফেন্ডিকে নিয়ে তারা কোন রকম সেই ভয়াবহ ঘরের দুনিয়া থেকে বের হয়ে আসে। তখন মিরুল হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে, যেটা ঘটনার শুরুতে একবার দেখা গিয়েছিল, অর্থাৎ সে বেঁচে গিয়েছে। সে সামনে অন্য রুমে গিয়ে দেখতে পারে তার বন্ধু ফেন্ডিও ঘুমাচ্ছে। এটা দেখে তার অনেক শান্তি লাগে। এরপর সেখানে সেই বৃদ্ধ মহিলা লায়লাকে দেখতে পারি, যে মিরুল আর ফেন্ডিকে তার বাসাতে আশ্রয় দিয়েছে। আর এখানে ঘটনার আসল কাহিনী সামনে আসে, যেখানে সেই বৃদ্ধ মহিলাটি বলছিল তুমি সেই বই পুড়িয়ে ফেলার চেষ্টা করছিলে, তাই না? আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আর এটা কেন হয়নি জানো? কারণ সেই বই শয়তান নিজে হেফাজত করে, আর সেই বইটা সম্পূর্ণ অভিশপ্ত। সে আরো বলতে থাকে যে এই বাড়িটা আমার ভাইয়ের ছিল। আমার ভাই মারা যাওয়ার পর তার সন্তান অ্যাডাম আর তার স্ত্রী এই বাড়িটা পেয়ে যায়। আর তুমি জানলে অবাক হবে, মানে আমার ভাইয়ের ছেলে অ্যাডাম যাকে পছন্দ করে বিয়ে করেছিল, সেই মহিলাটা ছিল শয়তানের পূজারী, যে ধীরে ধীরে অ্যাডামকে শয়তানের পূজারী বানিয়ে ফেলে। তখন মিরুল বলে আমি যখন সেই ভয়াবহ ঘরে ছিলাম তখন একটা লাল কাপড় পরিহিত মেয়েকে দেখেছিলাম। তখন বৃদ্ধ মহিলাটি বলছিল এটাই হচ্ছে অ্যাডামের স্ত্রী। সে শয়তানের পূজা করতে করতে তার ভেতরেও এখন শয়তান থাকে। সবাই জানে তারা সেই বাড়িতে মারা গিয়েছে। আসলে তারা মারা যায়নি, তারা অন্যদেরকে মেরে এটা প্রমাণ করেছিল যে তারা মারা গিয়েছে দুনিয়ার চোখে। আসলে তারা শয়তানের হয়ে কাজ করার জন্য এখনো এই বাড়িতে মানুষ পাঠায় আর শয়তানের কাছে বলি দেয়। আপনাদের হয়তো মনে আছে
মিরুল আর ফেন্ডি গাড়ি করে বাড়িতে আসার সময় গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গিয়েছিল। আর তখন একটা ব্যক্তি তাদের সাথে এসে কথা বলেছিল। আসলে সেই ব্যক্তিটাই ছিল অ্যাডাম, আর তার গাড়িতে বসেছিল তার শয়তানের পূজারী স্ত্রী। আসলে সেই দিন হ্যান্ডশেক করার সময় মিরুল আর ফেন্ডিকে অ্যাডাম হ্যালোসিনেট করে ফেলেছিল তাদের কথা শোনার জন্য। আর এই কারণে নিজের অজান্তে ফেন্ডি শয়তানের বই খুলে শয়তানকে আহ্বান করে ফেলেছিল, আর যার কারণে এসব ঘটল। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, সেই মুখোশ পরিহিত ব্যক্তিটি কে ছিল, যে একটা ছাগলের মতো দেখতে মুখোশ পরে সবাইকে মারতে চেষ্টা করত? আসলে সে ছিল অ্যাডাম, তার স্ত্রী কন্ট্রোল করা একজন। কিন্তু সেই ছেলেটা কাকতালীয় ভাবে মিরুলের যমজ ভাই ছিল, যে কিনা আরো আগে তাদের ট্রিপে ফেসে গিয়েছিল। আপনাদের কি মনে আছে, মিরুল যখন প্রথম এই বাড়িতে এসেছিল তার তখন মনে হয়েছিল যে আগেও এই বাড়িতে সে এসেছে। তারা দুই ভাই যেহেতু যমজ, একই সাথে জন্মগ্রহণ করেছে, তাই তাদের মধ্যে একটা কানেকশন ছিল, তাই এমনটা মনে হয়েছিল মিরুলের ভাইকে দিয়ে বলে দেওয়া হতো অন্যান্য মানুষদের শয়তানের কাছে। আর এখানে এটাই ঘটেছে। ঘটনার শেষে দেখা যায় মিরুলের ভাইকেও অ্যাডাম আর তার স্ত্রী হুকুম করে নিজেকে মেরে ফেলতে, আর সে তাই করে। মিরুল আর ফেন্ডির ভাগ্য ভালো ছিল, তাই তারা আজকে বেঁচে গিয়েছে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আর বাফোমেট কি, এটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে এই বাফোমেট সম্পর্কে ফুল একটা ভিডিও নিয়ে আসবো। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে একটা লাইক করো। তো এরপর দেখা হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর কোনো মুভিতে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।